এই বিষয়টির উপর প্রবন্ধ সংকলন করেছেন আমাদের জেলা শাখার সম্মানিত কার্যনির্বাহী সদস্য এবং আমাদের ঢাকার হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক, বিশিষ্ট হোমিও চিকিৎসক, আমাদের জেলা শাখার সহসভাপতি ডক্টর সালেহানগীরের সুযোগ্য সন্তান, যাকে আমরা বিভিন্ন কাজের কর্মে আমাদের পরিষদের একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা নিযুক্ত পেয়েছি। আশা করি ভবিষ্যতে পাব সে আমাদের সন্তান তুল্য স্নেহাস্পদ ডক্টর এস.এম. আব্দুল কাদের। তিনি অত্যন্ত সুন্দরভাবে এই প্রবন্ধটি সংকলন করেছেন। প্রবন্ধ অনেক লম্বা করেছিলেন। আমার সাথে প্রবন্ধ নিয়ে দেখা হওয়ার কারণে আমি প্রবন্ধটাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করেছি। আশা করি প্রবন্ধের মধ্যে মৌলিক বিষয়গুলো এসেছে। আমি যতটুকু দেখেছি প্রবন্ধের মধ্যে আমাদের অ্যানাটমিক্যাল যে বর্ণনাটা থাকা দরকার সে বর্ণনাটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অ্যানাটমিক্যাল বর্ণনার মধ্যে কিডনির অবস্থানটা সে তুলে ধরতে সক্ষম হয়েছে। আমরা যদি কিডনি কোথায় আছে সেটা যদি না জানি, না দেখি, না বুঝি, তাইলে আমরা কিভাবে চিকিৎসা করব? আমি দেখেছি, আমার আশ্চর্য লাগে, আমাদের কলেজে যখন আমরা সময় বাইরে নিই, দেখেছি কিডনি কোথায় থাকে, তার মাথায় থাকে। আমি যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে একবার আমাদের জাকির কলেজে, আমি ওগুলো আমার কথা বলতেছি, আমি এবং আমার আমার ক্লাসমেটে সেই দুইজনের পাশাপাশি বসে আমরা বাইরে দিচ্ছি। তার কাছ থেকে যখন জিজ্ঞেস করা হলো যে জরায়ু কোথায় থাকে, জরায়ু মাথায় থাকে। তাহলে দেখেন এটা দুঃখজনক একটা কথা। আমি বাইরে দিচ্ছি চূড়ান্ত পরীক্ষা, আর এই চূড়ান্ত পরীক্ষায় কোনো রোগী যদি জরায়ু টিউমার নিয়ে আসে, সিস্ট নিয়ে আসে, ওভারির সিস্ট নিয়ে আসে, মহিলার রিপ্রোডাক্টিভ কোনো সমস্যা নিয়ে যদি আসে, যদি মাথাকে নিয়ে চিন্তা করে, তাইলে কি কোনোদিন তার দ্বারা চিকিৎসা করা সম্ভব হবে? আমাদের আজকের আলোচ্য বিষয় কিডনি। শুধু কিডনি নয়, বর্তমান প্রেক্ষাপটে আমাদের কাছে এমন জটিল জটিল রোগীগুলো আসতেছে। ইন্ডিয়া ফেরত বাংলাদেশের অনেক বড় বড় ডাক্তারদের, বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে যারা হতাশ হয়ে আমাদের কাছে আসতেছে, অনেকগুলো বড় বড় ফাইল নিয়ে চিকিৎসার জন্য আসতেছে। আমি দেখেছি গতকালকেও, আজকে কয় তারিখ? 17 তারিখ। আমি দেখেছি আমার চেম্বারে এই 17 দিনের মধ্যে কমপক্ষে 8 থেকে 10 জন ব্রেন টিউমারের রোগী আছে এবং কিডনি ফেলিউরের রোগী আসতেছে। কোথেকে আসে, কিভাবে আসে, কে বলে, আমি নিজেও জানি না। গতকালকে যেটা আসছে ব্রেন টিউমারের রোগী, প্রায় 2.5 ঘন্টা আমার জন্য অপেক্ষা করে বসে আছে। 2.5 ঘন্টা। তাইলে দেখেন, এই রোগী ইন্ডিয়া চলে যায়, ইন্ডিয়া থেকে চিকিৎসা করে আমাদের দেশে চিকিৎসা করেছে, ইন্ডিয়াতেও চিকিৎসা করেছে, এরপরও তার সুচিকিৎসা না হতে আপনি হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে আসতেছেন। সুতরাং আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরা অ্যানাটমিক্যাল জ্ঞানগুলো একটু আমাদের থাকা দরকার। আমাদেরকে অ্যানাটমিক্যাল, আপনার মাথায় কোন জায়গায় কি আছে এগুলো আপনাকে জানতে হবে। আপনার গলার গাঁড়ের মধ্যে এই জায়গায় কোন জায়গায় কি আছে সেটা জানতে হবে। আপনার হাতের মধ্যে কোন হাতের কোন অঙ্গে কি আছে সেটা আপনাকে জানতে হবে। আপনার পেটের ভিতরে কোন পাশে লিভার আছে, কোন পাশে লিভারের কোন পাশে পিত্তটা থাকে, লিভারের কোন জায়গায় প্যানক্রিয়াসটা থাকে, সেগুলো আপনাকে জানতে হবে। পেটের কোন জায়গায় পাকস্থলী থাকে, পেটের কোন পাশে আপনার কিডনি দুইটা থাকে, কিডনির কোন জায়গায় আপনি হাত দিয়ে বুঝাইতে পারবেন এই জায়গায় আপনার কিডনি।
এই জায়গায় আপনার পিত্ত, এই জায়গায় ব্যথা করলে কিসের কারণে ব্যথাটা করতেছে সেটা আপনাকে জানতে হবে। তাহলে শুধু তাই নয়, আপনি হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে রোগীরা যখন বিভিন্ন ডাক্তারের সাথে ডিলিং করতে করতে তারা অনেকগুলো জানতে পারে, অঙ্গের নাম জানতে পারে, কোন জায়গায় কোন অঙ্গটা অবস্থান করে এবং কোন অঙ্গে কি কারণে কি সমস্যার কারণে তার এই অঙ্গটার এই অবস্থা হয়েছে, সেগুলো রোগীরা এখন আস্তে আস্তে ডিলিং করতে করতে জানতে পারতেছে। আপনাকে এসে ফাইলটা এভাবে ধরাই দেবেন, ধরাই দেওয়ার পরে এবার বলবে যে আমার ডাক্তার সাহেব আমার কি ওষুধ একটু বলেন তো, আগে কি সমস্যা হয়েছে আপনার কাছে। আমি ডাক্তার এসে সত্য এসে আপনার কাছে এসে গেছে, আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের কাছে আসে, আমার অনেক আল্লাহর রহমতে অনেকজন এমবিবিএস ডাক্তার আছে, এমনি গ্রামীণ স্থানীয় আমার লাইনের মধ্যে, আমার বাসা থেকে আমার চেম্বার থেকে আপুরা টিভি পর্যন্ত এই লাইনের মধ্যে যত হোমিও এলোপ্যাথিক ডাক্তার আছে অধিকাংশ ডাক্তার আমার রোগী। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দয়া বলে মনে করি আমি। যেমন গত পরশুদিন একটা রোগী ডাইরেক্ট এলোপ্যাথিক ডাক্তার এসে আমাকে আমার চেম্বারে, উনি খুব ফেমাস একজন ডাক্তার, অনেকগুলো রোগী দেখেন, ডেলি 20-40টা রোগী দেখেন। উনি হুন্ডাতে করে একটা রোগীকে নিয়ে, ওনার হুন্ডাতে করে নিয়ে এসে আমার চেম্বারে এনে বললেন যে স্যার আমি এই রোগীটাকে পারতেছি না, হ্যাঁ ওর কোনো প্রকারে ওর ফুসফুসের কফটা কি করতে পারতেছি না, যে কফ সৃষ্টি হচ্ছে এটার কারণটা আমি জানতেছি না। কিন্তু আমি পরবর্তীতে আমি দেখলাম যে ওর এই যে ডাক্তার আসলো আপনাকে বুঝাই দিল যে এটা আমি পারতেছি না, আপনি একটু ডিলিং করলে আশা করি পারতেছেন। তাহলে আত্মবিশ্বাস, একজন এলোপ্যাথিক ডাক্তারের আত্মবিশ্বাস সৃষ্টি করার জন্য আপনাকে কতটুকু ত্যাগ স্বীকার করতে হবে, কত পরিশ্রম আপনাকে করতে হবে। তাহলে আপনি এখন আমার বাসায় গিয়ে দেখেন, আপনি আমার বিছানার পাশে আপনি বই লিখবেন। আমি মশারির বাইরে বই পড়ি না, মশারির ভিতরে বই পড়ি, কারণ একটা মশা যদি আমাকে ডিস্টার্ব করে আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বেশিরভাগ পড়ালেখা করি মশারির ভিতরে। কথা বুঝেন নাই? বেশি বেশি পড়তে হবে। শুধুমাত্র বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের ক্লাস নিতে গিয়ে, রবিবারের যে ক্লাস হচ্ছে এখন, রবিবারের ক্লাস নিতে গিয়ে আমাকে এত বেশি পড়ালেখা করতে হচ্ছে, কারণ আপনি যে লেকচারটা দিচ্ছেন, যে পাঠটা উপস্থাপন করতেছেন, সেই পাঠের শিরোনাম থেকে উপসংহার পর্যন্ত আমি এই যে ক্লাসটা নিলাম গত মাসে যে ক্লাসটা নিলাম, গত মাসে মনে হয় 134টা আমার স্লাইড হয়েছে। কয়টা? 134টা স্লাইড। এই 134টা স্লাইডের ব্যাখ্যা কতটুকু আরো, তাইলে এগুলো করতে গিয়ে আপনাকে কতগুলো বই পড়তে হচ্ছে। আর এই মেডিসিনটা কোন অঙ্গে গিয়ে কাজ করতেছে, কেন এই অঙ্গে কাজ করে, কেন হাইপেরিকাম স্নায়ুতন্ত্রে কাজ করে, কেন আর্নিকা মন্টানা আপনার কোষের মধ্যে সেলের মধ্যে কাজ করতেছে, দেখছেন? এই কেনর উত্তর আপনাকে খুঁজে বের করার জন্য স্টাডি করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আর্নিক মাথার আঘাতের জন্য, মাথার আঘাতের কুফলে আমরা আর্নিকা ব্যবহার না করে নেটামসাল কেন ব্যবহার করতেছি? সুখের জন্য আমি সিম্পাইটম, সুখের আঘাতের জন্য আমি সিম্পাইটম কেন ব্যবহার করতেছি? সুখের আঘাতে সুখ লাল হয়ে গেছে, গরম হয়ে গেছে, এই অবস্থায় ঠান্ডা লাগাইলে আরাম লাগলে আমি কেন লিডম ব্যবহার করতেছি? আমার ওষুধ আছে না আরো? সেজন্য আপনাকে আমরা এতদিন শিখেছি সুখের আঘাতে লাল হইলে ঠান্ডা পানি লাগাইলে লিডাম হয়। এখন চেষ্টা করতেছি কেন লিডাম ব্যবহার করব। এই লিডামের সাথে সুখের কোন স্নায়ুর সাথে, কোন স্নায়ুর কোন উপাদানের সাথে লিডাম মেডিসিনের মৌলিক, এই লিডাম মেডিসিনের কোন উপাদানের সাথে সদৃশ হওয়ার কারণে এটা কাজ করতে, তাইলে আমাদেরকে ওভাবে কাজ করতে হবে। সুতরাং আজকে আমরা আমাদের ডাক্তার সাজেদুল্লাহ, ডাক্তার বিদুল কান্তি মহোদয়, ডাক্তার ওমর ফারুক, ডাক্তার আব্দুল রাজ্জাক, আব্দুল কাদের প্রবন্ধ দিয়েছেন, আমাদের শ্রদ্ধা আমাদের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ মহোদয়, আমাদের
আমাদেরকে কিডনির অবস্থানটা জানানোর চেষ্টা করেছেন। প্রবন্ধকার তো অনেক কিছু লিখেছেন, তাইলে কিডনির অবস্থানটা আমরা জানতে সক্ষম হয়েছি কোন জায়গায় কিডনিটা থাকে। কিডনির যে কাজটা সেটা আমরা জানতে সক্ষম হয়েছি। তাইলে কিডনির অবস্থান জানলাম, কিডনির স্বাভাবিক অবস্থা জানলাম, অস্বাভাবিক অবস্থা জানলাম। তাইলে কিডনির রোগ হইলে কি লক্ষণ সেটাও আমরা জেনেছি আলোচনা থেকে। তাইলে কিডনি ফেলিওর হলে কি অবস্থা হয়? আপনার কাছে এখন আসতেছে কিডনি পাথরের রোগী, পিত্ত পাথরের রোগী, ওভারের টিউমার, ওভারের সিস্ট, হ্যাঁ, তারপরে ইউটেরাসের সিস্ট, জরায়ুর টিউমার, বাচ্চা হচ্ছে না, এগুলোর জন্য বেশি বেশি আসতেছে। তারপরে অর্শ রোগের রোগী বেশি আসতেছে, টিউমারের রোগী আসতেছে, এবং ইদানিং আসা শুরু হয়েছে কিডনি ফেলিওর। কিডনি ফেলিওর যাদেরকে কিডনি ডায়ালিসিস করতে হচ্ছে, যেমন আমার একটা রোগী আছে আপনার মাদার সাথে, যার জন্য ৮০,০০০ টাকা প্রতি মাসে খরচ। প্রতি মাসে কত? ৮০,০০০ টাকা এই মহিলার জন্য খরচ করতে হয়। তো আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানি, আল্লাহ দয়া করেন বলে আমরা এই দয়ার স্বাদ গ্রহণ করতে পারি। এই মহিলা 18টি ওষুধ খাইতেন, 18টি কি 19টি ওষুধ খাইতেন। কিডনি ডায়ালিসিস ছাড়া তার চলা সম্ভব নয়। এতক্ষণ ধরে আপনারা বলতেছেন পানি খাইতে হবে, পানি খাইতে হবে, পানি খাইতে হবে কিডনি রোগীকে। আমরা একটু স্বাভাবিক বলি না, সব কিডনি রোগীকে পানি খাইতে হবে এটা বলা যাবে না। যেমন আমার এই রোগীকে টিউব দিয়ে পানি খাওয়ানো হয়। এত বড় একজন মহিলা, আর বেচারি ফুলে কত বড় হয়ে গেছে, পা গুলো ফুলে ফুলে এত বড় হয়ে গেছে, চোখের পাতা ফুলে এত বড় হয়ে গেছে, কোনো কিছু সহজে খাইতে পারে না। যেমন কিডনি রোগীদের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে অনেকজনকে নিষেধ করতে দেখেছি, শিং বিচি খাইতে নিষেধ করে, কারণ কিডনিটা শিং বিচির মতো। কথা বুঝেন নাই? তাইলে এই রোগীটা আগে 18 কি 19টা ওষুধ খাইতেন। আমি বললাম যে আপনার প্রেসারের ওষুধ কোনটা, এটা, ডায়াবেটিসের ওষুধ কোনটা, এটা, হার্টের ওষুধ কোনটা, এটা। এই তিনটা ছাড়া আর বাকি যেগুলো আছে এগুলো একদিন না খেয়ে দেখিয়ে, একবেলা না খেয়ে দেখিয়ে আমার ওষুধ চলা অবস্থায় যদি দেখেন যে না খাইলে কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে এর পরের বেলাও পাবেন। এভাবে না খাইতে 1 মাস পরে এই রোগী এসে আমাকে বললেন যে স্যার এই মাসে আমি 60টা ওষুধ বাদ দিয়েছি, এর পরের মাসে আসছে আরো 2-3টা ওষুধ বাদ দিয়েছি। তাইলে কয়টা লিমিটের মধ্যে চলে আসছে না? এবং আমার যে পায়ের ফোলা ছিল সে পায়ের ফোলাও একটু কমে আসতেছে। আগে যে আমার প্রেসারের কারণে ঘুম হইতো না, সেই ঘুমটাও আমি যেতে পারতেছি। অর্থাৎ আপনার ওষুধ, নির্বাচিত ওষুধ, রোগ যেটা নিয়ে আসুক না কেন, রোগ যেটা নিয়ে আসুক না কেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি অবশ্যই চিকিৎসা করতে পারবো। কেননে? আমি সবসময় যে কথাটা আপনাদেরকে বলি, আপনি সুন্দর একটি পবিত্র মন নিয়ে তার চিকিৎসার জন্য প্রস্তুতি গ্রহণ করেন এবং তাকে শুরু থেকে শেষ পর্যন্ত রোগীলিপিটা নেন। রোগীলিপি যতই সুস্পষ্ট হবে তত বেশি আপনার লক্ষণ সুস্পষ্ট হবে। আমার ডাক্তার ওমর ফারুক খুব সুন্দর একটা কথা বলেছেন, শুধু লিখলেই রোগীলিপি হবে না। কথা বুঝতে পারছেন? তাইলে আপনি যদি কিডনি রোগীর চিকিৎসা করতে চান, দেখেন আপনাকে কোন অ্যাঙ্গেলে প্রশ্নটা করতে হবে। কিডনি রোগী আসলো, প্রথমে রোগীকে বলবেন যে আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্ট গুলো দেন,
এমআরআই রিপোর্টগুলো দেন, সিটি স্ক্যানের রিপোর্টগুলো দেন, কারণ এগুলো পরীক্ষা করে আসছে, এবং রক্তের লেভেলের রিপোর্টগুলো দেন, প্রস্রাবের রিপোর্টগুলো দেন। রিপোর্টগুলো নেওয়ার পরে যদি দেখতেছেন যে রোগীর পাঁচ সেল বাড়া, এটা নোট করে রাখেন। এপিথেলিয়াল সেল বাড়া, এগুলো নোট করে রাখেন। ইউরিক অ্যাসিড বাড়া, এগুলো লিখে রাখেন। অক্সালিক অ্যাসিড বাড়া, এগুলো লিখে রাখেন। ক্যালসিয়াম, পটাশিয়াম, এগুলো নোট করে রাখেন আপনার ডায়েরিতে। রাখার পর সিটি স্ক্যানে যে কমান্ডটা করছে সেই কমান্ডটা একটু লিখে রাখেন। এমআরআই তে যে কমান্ড করছে সেই কমান্ডটা লিখে রাখেন। আল্ট্রাসাউন্ড যে কমান্ডটা করছে সেই কমেন্টটা লিখে রাখেন। লেখার পর আপনি যতটুকু বুঝার আছে বুঝলেন, যতটুকু বুঝাবার দিলেন। কেন লিখতেছি? আজ পরের কথাটা আগে বলে ফেলি। রোগী চলে যাওয়ার পর এই রোগী তো একবার ভালো হবে না, ওষুধ যা দেওয়ার দিবেন দিচ্ছেন, যতটুকু বুঝেছেন ততটুকু মনে রাখবেন। এই ধরনের জটিল কঠিন রোগ নিয়ে যখন আসবে, তখন হঠাৎ করে বড় অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। একই মেডিসিন দিয়ে রোগীকে ধরেন, অর্থাৎ তার যে জটিল এবং কঠিন সমস্যাগুলো নিয়ে সে যে কষ্ট নিয়ে আসে, সে কষ্ট থেকে কিছু উচ্ছ্বাস কমানোর জন্য চেষ্টা করবেন। কিছু উচ্ছ্বাস যখন কমাইতে পারবেন, রোগী আপনার উপর দুর্বল হবে। রোগী আপনার উপর দুর্বল হলে আপনি তাকে চিকিৎসা করতে সহজ হবে। কথা বুঝেন নাই? উচ্ছ্বাস যখন, যে রোগী ঘুম যাইতে পারতেছে না, তাকে যদি ঘুম যাওয়ার একটু ব্যবস্থা করে দিতে পারেন। যে রোগীর প্রচন্ড ব্যথা, তার ব্যথাটা যদি একটু কমাইতে পারেন। যে রোগী মুঠো পানি খেতে পারতেছে না, তাকে একটু দীর্ঘ বিজানোর জন্য যদি ব্যবস্থা করে দিতে পারেন। যে রোগী পায়খানা করতে পারতেছে না, তাকে পায়খানা করানোর ব্যবস্থা করে দিতে পারেন। যে রোগী প্রস্রাব নিয়ে কষ্ট পাচ্ছে, তাকে একটু প্রস্রাবে শিথিলতার মধ্যে আনার চেষ্টা করেন। তাইলে আপনার আস্থা সৃষ্টি হবে না আপনার প্রতি। এই আস্থাটা যখন সৃষ্টি করবেন, এরপর রোগী যাওয়ার পর এবার আপনি ডিকশনারি বের করবেন। মেডিকেল ডিকশনারি, নরমাল ডিকশনারি, মেডিকেল ডিকশনারি বের করে করে আপনি যে যা কিছু লিখছেন, এবং প্যাথোলজিক্যাল রিপোর্ট, যে রিপোর্টের বই রাখবেন একটা, রোগ নির্ণয়ের বই কিনবেন। প্যাথোলজিক্যাল রিপোর্ট বোঝার জন্য আপনাকে বই কিনতে হবে। প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো বোঝার চেষ্টা করবেন। অ্যানাটমিক্যাল যে আছে, স্কেলেটন আছে, এটা দেখবেন। কিডনি কোন জায়গায় ক্ষতি হলে কি অবস্থা হয়, কিডনি ফেলিওর কেন হয়, এগুলো আপনি, কেন ডায়ালিসিস করতে হয়, হোয়াট ইজ দ্য মিনস অফ ডায়ালিসিস, ডায়ালিসিস কি, সেটা আপনি এখন তো মোবাইলে সার্চ দেওয়ার সাথে সাথে সব এসে যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর কথা শোনাতে। তাই এগুলো শেখার পর ওই রিপোর্টগুলো যখন আপনি পড়বেন, পাসেল বাড়লে কি হবে, হ্যাঁ, ইউরিক অ্যাসিড বাড়লে কি হবে, এগুলো যখন আপনি জেনে নিলেন, বুঝে নিলেন, তাহলে এই রোগটা সম্পর্কে যখন আপনার পরিপূর্ণ একটা ধারণা হলো, এবার এই রোগের সাথে আমাদের যে সেই যে লক্ষণগুলো বর্ণনা করেছে, সেই লক্ষণগুলোর সাথে কোন মেডিসিনের সাথে আরো বেশি সদৃশতর নয়, সদৃশতম করার চেষ্টা করবেন। কি বলছি বুঝছেন? আমি কোনো এক সময় সুযোগ পেলে সদৃশতর, সদৃশতম এই বিষয়ের উপর আলোচনা করবো। কোনোদিন অর্গাননে আলোচনা আসলে যে চিকিৎসক সদৃশতর, সদৃশতম পর্যন্ত বুঝবে না, এগুলোর ক্লাসিফিকেশন বুঝবে না, লক্ষণের মূল্যায়ন বুঝবে না, তিনি কোনোদিনই জটিল এবং কঠিন রোগী চিকিৎসা করতে পারবেন না। বোর্ড বসে চিকিৎসা করতেছেন, বোর্ড বসে চিকিৎসার সময় আপনাকে যদি বলে আপনি কোন মেডিসিন সিলেকশন করছেন, এখন আপনি বললেন যে এটা কেন, ব্যাখ্যা দেন। উনিও ব্যাখ্যা দিল, যার ব্যাখ্যা যুক্তিযুক্ত হবে, এই যে ব্যাখ্যা দেওয়ার ক্যাপাসিটি আপনাকে অর্জন করতে হবে। কথা বুঝাইতে পারছে? তাইলে এই কিডনি ফেলিউরের রোগী, কিডনির পাথরের রোগী যদি আসে, আপনারা এইভাবে রোগী লিপিটা সহিয়ে শুদ্ধভাবে রোগী লিপিটা নেওয়ার চেষ্টা করবেন। আর বিশেষ করে কিডনির জটিলতায় যে সমস্ত রোগীরা কষ্ট পায়, তার মেইন যে বিষয়গুলো জানার চেষ্টা করবেন। 1 নম্বর প্রস্রাব, পায়খানা দিয়ে কোনো সময় রক্ত গেছে কিনা, পায়খানা খসা কিনা, পায়খানা হওয়ার পরও আবার হবে কিনা, পায়খানার কালারের পরিবর্তন হয় কিনা। পায়খানার কালারে যেমন হঠাৎ করে আমাদের রহমান ভাইয়ের পায়খানার কালার পরিবর্তন হওয়ার কারণে তাকে হসপিটালে ভর্তি হইতে হইল, রক্ত দিতে হইল। কথা বুঝেন নাই? তাইলে এই কিডনি পাথরের রোগী যদি আপনার কাছে আসে,
আপনি তাকে ধরবেন কি? পায়খানা সার্বজনীন লক্ষণগুলো, পায়খানা শুধু পায়খানা কষা না নরম, এই জন্য বলতে হবে না। হ্যাঁ বা না উত্তর দিতে পারে এই জন্য প্রশ্ন করা অর্গানে নিষেধ করা হয়েছে 83 নম্বর সূত্রে। কথা বলছি কি বলছে বুঝছেন? রোগীর কাছ থেকেই কথা আসতে হবে। মহিলার স্ত্রী অঙ্গ দিয়ে বাতাস যায়, এটা কি কোনোদিন মহিলা বলবে? কোনোদিন বলবে? সাউন্ড করে বাতাস যায়, সেটা কি কোনোদিন কোনো মহিলা বলবে? আপনাকে লজ্জায় বলবে? তাইলে এটা কি করে এটা আপনাকে তার সাথে বন্ধুত্ব স্থাপন করে কথা বলতে হবে। পায়খানার কালার কি ধরনের? পায়খানার কথা যখন জিজ্ঞেস করবেন, ছোট বাচ্চা ইচ্ছা থাকলে তার সামনে জিজ্ঞেস করবেন না, সরাই দেবেন। কথা বুঝতে পারছেন? প্রস্রাবের কথা জিজ্ঞেস করার সময়, প্রস্রাবের কথা অনেকগুলো প্রশ্ন আছে। প্রস্রাব ঘন হয় না হালকা হয়? প্রস্রাবের কালার কি ধরনের? হলুদ হয়, সাদা হয়, তামাটে হয় না কালো হয়? প্রস্রাব করার সময় জ্বালা পোড়া আছে কিনা? প্রস্রাব কোন সময় কোন একটা বোতলে নিয়ে দেখেছেন তলানি ভরে কিনা? তলানি ভরলে এক মেডিসিন, তলানি না পড়লে আরেক মেডিসিন। দেখেন, এই প্রস্রাব নিয়ে আপনি একজন কিডনি রোগীর চিকিৎসা করার ক্ষেত্রে আপনি ওষুধ নির্বাচন করতে আপনাকে সাহায্য করবে। কথা বুঝতে পারছেন? ঘুম, ঘাম, অতিমাত্রায় ঘাম হওয়া, শরীর অতিমাত্রায় বেড়ে যাওয়া, চোখ ফুলে যাওয়া, চোখের নিচের পাতা ফুলে যাওয়া, পায়ের পাতা ফুলে যাওয়া। এই যে উনি এত সুন্দর একটা কথা বলেছেন, যেমন লাইকোপোডিয়ামের এক পাতা, পায়ের এক পাতা ঠান্ডা, এক পাতা গরম। এটা বই না পড়লে আপনি কেমনে জানবেন? বই না পড়লে আপনি কেমনে জানবেন? মাথা গরম, পা ঠান্ডা, পা গরম, মাথা ঠান্ডা, এই মেডিসিন গুলো আপনি থেকে পাবেন, বই না পড়লে পাবেন। তাহলে আমরা যতই কিডনি জটিলতার সমস্যা আসুক না কেন, আমরা লক্ষণ সমষ্টির ভিত্তিতে রোগীলিপি প্রণয়নের মাধ্যমে আমরা ওষুধ নির্বাচন করার চেষ্টা করব। আর যদি দেখতেছেন পাথরের রোগী, এই পাথরের রোগী, এই পাথর আমাকে আমার চেম্বারে রেডিয়াই আমাকে সবচেয়ে বেশি পরিচিত করেছে। আমার চেম্বারের পাশে একটা ছোট্ট চায়ের দোকান আছে না, একটা খাজা ওয়ার্কশপ আছে না, খাজা ওয়ার্কশপের মালিক রায়হান একদিন চায়ের দোকানের তক্তার মধ্যে বসে বসে কান্না করতেছে। আমি যাচ্ছি আমার প্রতিষ্ঠানে সকাল 8টায়। কিরে রায়হান ভাই, কান্না করতেছেন কেন? আর ভাই কই না, 35,000 টাকা বিল দিয়ে আসছি, গত বড় 25,000 টাকা দিয়ে আসছি সার্ভিস থেকে। তো কি হয়েছে? ওরা আমার প্রস্তাবে জ্বালা যন্ত্রণা করে আমাকে কি ভাব করেছে। বললাম যে আপনার ঘরের দুয়ারে দুর্বাঘাস খেয়ে দেখেন। আমি বলি নাই যে আমার কাছে আসো, আমি বলি নাই যে আমার কাছে আসো, তোমার এই রোগের জন্য আমার কাছে ওষুধ আছে, এটা বলি নাই। আমি কি বলছি? আপনার ঘরের দুয়ারে দুর্বাঘাস খেয়ে দেখেন। হয়তো দুর্বাঘাসের দোকান কি সকালবেলা খোলা, বিকেলবেলা খোলা থাকবে? হ্যাঁ, খোলা থাকবে। সে বুঝে গেছে। বিকেলে আসার পর তার জন্য আমি ওষুধ নির্বাচন করেছিলাম, সেটি লাইকোপোডিয়াম দেওয়ার পরে 15 দিন পর্যন্ত লাইকোপোডিয়াম খেয়েছে। এরপরে লাইকোপোডিয়ামের আর লক্ষণ নাই, ক্যান্থারিস দেওয়া শুরু করেছে। ক্যান্থারিস দেওয়ার পরে 1 মাসে আরো 15 দিন পর্যন্ত ক্যান্থারিস চালাইছি। ক্যান্থারিস চালানোর পরে একদিন হঠাৎ করে সকালে দুপুর 1টায় আমাকে ফোন করতেছে, এনাম ভাই আমার তো অবস্থা কাহিল হয়ে গেছে, আমাকে তো এখন মেডিকেল যেতে হবে। কি সমস্যা? হয়তো ক্লাস যাচ্ছে। দেখেন, রোগের ফল বুঝার জন্য জ্ঞানের প্রয়োজন আছে। রোগ কোন পর্যায়ে গেলে আপনি কি সিদ্ধান্ত দিবেন রোগীকে, সেই জ্ঞানটুকু আপনার দরকার আছে। তাইলে আমি বললাম ভাই রক্ত যাচ্ছে, আমার তো ভয় লাগতেছে। আমি বললাম যে একটা গরু মানত করেন, এখন একটা কি মানত করেন? গরু মানত করেন। আর বাসার কয় তলায়? 60 তলায়। 60 তলা থেকে নিচের তলা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার
শরীরে কভার করে তত কমে হাঁটতে থাকে উপরে নিচে। বিকেল 5টায় আমাকে ফোন করলো, স্যার কমেডের মধ্যে ঠাস করে একটা পাথর বাইরে হয়ে গেছে। কথা বুঝলেন নাই? গরু মানত করতে কেন বলছি, তার মানে আপনার এখন পাথর বের হওয়ার সংকেত পাওয়া গেছে। এখন আপনি যদি রক্ত দেখে যদি আপনি ডাক্তার ভয় পেয়ে যান তাইলে হবে না। সেই জন্য এটা ছাড়াও ঢাকা ইসলামী ব্যাংক হসপিটালে আমার কক্সবাজারের একজন রোগী, সে হসপিটালে একটা তার কিডনি, এই একটা কিডনি হওয়ার কারণে একটা কিডনিতে তার অনেক বড় পাথর হয়ে গেছে, 10 cm বড় পাথর। এই 10 cm পাথর হওয়ার কারণে তাকে সেই ঢাকায় খার পরামর্শ দিয়ে ওখানে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে সে ঢুকলো। অপারেশন থিয়েটারে ঢোকার পরে অপারেশন থিয়েটার নিয়ে যাবে, তাহলে বন সাইন দিতে হবে না? সে বন সাইন দেওয়ার সময় সে বলল কি যে স্যার বন সাইন, তখন সে বন সাইন না দিয়ে প্রস্রাবের নাম বায়না করে সে ওখান থেকে চলে আসে। চলে আসার পর আমার এখানে আসছে, আসার পর আমি তাকে তখন দিয়েছিলাম নেট্রামসাল, তার নির্বাচিত ওষুধ কি নেট্রামসাল। এই নেট্রামসাল চলতে 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 এই রোগী এখনো পর্যন্ত আছে, যে রোগী হাঁটতে পারে নাই, চলতে পারে নাই, বিলের মধ্যে কাজ করা যায়, এই ধরনের মানুষ কাজ করতে পারে নাই। এই নেট্রামসাল পরবর্তী থুজা লাইকোপোডিয়াম একটা মেডিসিনের উপর তো আপনি ওষুধ দিয়ে করতে পারবেন না। আমি কিন্তু তাকে পাথর বাইর করার জন্য চেষ্টা করি না, কারণ তার পাথর বাইর হবে না, তার পাথর বাইর হবে না। তাইলে এই পাথর আমি বের করার চেষ্টা করি নাই, আমি তাকে সবসময় ওই সূক্ষ্ম মাত্রায় ওষুধ দেওয়ার চেষ্টা করেছি, কোনোভাবে যেন ওষুধে কি না করে, রিয়াকশন না করে, ওষুধ যেন শিথিল অবস্থায় থাকে। এই ধরনের করতে 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 এক পর্যায়ে এই অবস্থায় এখন আসে, সেই মক্কা শরীফ ঘুরে এসে সব কাজকর্ম এখন করতেছে। তাইলে শুধু তাই নয়, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, এগুলো এই বাস্তবতার নিরিখের কথাগুলোকে যদি মনে রাখতে পারেন, এগুলো অনেক ক্ষেত্রে আপনাদের জন্য কি হবে, সমস্যার সম্মুখীন হওয়ার ক্ষেত্রে সহযোগী হিসেবে কাজ করবে। বাঁশখালীর এক্সেলে আমার পাশে থাকে, সে আমার ছাত্র ওই বুরহান, চিনেন না? বুরহান শহীদ তার বাড়ি করছে, ওকে 15 জনে বাঁশখালী 15 জন মানুষে তাকে পিটেছে। কয়জনে? 15 জন, জায়গা জমির শত্রুতা নেই। তখন 15 জনে যখন তাকে পিটাইলো, পিটানোর পর তাকে বাঁশখালী হাসপাতালে ভর্তি করানো হলো। বাঁশখালী হাসপাতালে ভর্তি করানোর পর তাকে জাস্ট প্যারাসিটামলে সেই ওষুধ দিয়ে তাকে বিদায় করে দিয়ে বললো যে তোমার চিকিৎসা এখানে নাই, তোমার চিকিৎসা এখানে নাই, তোমাকে এমন ভাবে পিটাইছে কিডনি দুইটার অবস্থা কাহিল হয়ে গেছে। রড দিয়ে পিটাইছে, কি দিয়ে? রড দিয়ে পিটাইলো। তো রড দিয়ে পিটানোর পর তার কিডনির অবস্থা বেহাল হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, প্রস্রাব দিয়ে রক্ত যাওয়া শুরু হয়েছে। এমন কঠিন অবস্থায় সিটাং মেডিকেলে না নিয়ে তারা ডেল্টা হাসপাতালে ভর্তি করাইল। ডেল্টা হাসপাতালে ভর্তি করানোর পর ডেল্টা হাসপাতালে 2 দিন কি 3 দিন থাকলো, 35,000 2,500 কি 26,000 টাকা বিল আসছে। হঠাৎ করে তার মা আবার হোমিওপ্যাথি ডাক্তার, তার মা আমাকে বললো স্যার আমার ছেলের অবস্থা তো বেহাল, আমার ছেলে নাকি ডায়ালাইসিস করতে হবে। কি করতে হবে? কিডনি ডায়ালাইসিস করতে হবে। আচ্ছা, কিডনি ডায়ালাইসিস কেন করতে হয়? কিডনি ডায়ালাইসিস করতে হলে ওনার কাছে কোনো রিপোর্ট আছে? ওটা আছে। কোন সিটি স্ক্যান বা এই জাতীয় কোনো কিছু করছে? ওটা হ্যাঁ করছে। এই কাগজগুলো নিয়ে আগে আমার কাছে আসুন। আমি দেখতেছি যে ওখানে ডায়ালাইসিসের কোনো কিছু নেই। তারা সেটা এগুলো আঘাতের কারণে তার কিডনির সমস্যাগুলো হয়েছে। তার প্রচন্ড অস্থিরতা। আমি বললাম যে নিয়ে আসেন ওকে, বাসায় নিয়ে আসেন। থেকে হাসপাতাল থেকে কত রিস্ক, আবার চিন্তা করে দেখেন। হাসপাতালে আনার সাথে আমি ওর মাকে ফোন করে দিলাম যে স্যার বাসায় আনছি, প্রচন্ড অস্থিরতা, তার মধ্যে প্রচন্ড মৃত্যু ভয় কাজ করতেছে, এখন আমি কি করতে পারি? আমি বললাম যে একটা খাওয়াই দেন, ওগুলো আপনারা রেকর্ডিং করতে পারবেন। কি করবে? কি খাওয়াই দেন?
একটা একুনাইট খাওয়াই দেন। একুনাইট খাওয়ার পর তার মধ্যে কি অস্থিরতাটা কমলো, কিন্তু ব্যথা আছে। আমি এবার বললাম যে এবার আন্নিকে চালান। আন্নিকে চালানোর পর তার প্রস্রাবের রঙের পরিবর্তন হয়ে আসতেছে। আন্নিকে কয়দিন? আন্নিকে কমপক্ষে 15 থেকে 20 দিন ধারাবাহিক চলছে। আন্নিকা সেই সাথে আমি কিছু বায়োকেমিকের ওই একসাথে খাওয়ানোর জন্য বলেছিলাম। বিশেষ করে এই আন্নিকা আসছে। এরপরে আমি তাকে বললাম যে তুমি একটা আল্ট্রাসাউন্ড করে আসো, আল্ট্রাসাউন্ড করে আনো আর প্রস্রাবটা টেস্ট করে আনো। দেখলাম যে তার বাচ্চার বাড়ে গেল এবং প্রস্রাবে কিছুটা জ্বালা যন্ত্রণা করতেছে। তখন তাকে এভিস দিয়েছিলাম। এভিস দেওয়ার পরে আল্লাহর মতো প্রস্রাবে জ্বালা যন্ত্রণা কমে গেল, ভালো লাগলো। এরপরে আল্ট্রাসাউন্ড রিপোর্টের মধ্যে কোনো কি নাই, সমস্যা নাই, জাস্ট কিডনিতে একটা দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, আরেকটা কিডনিতে পাথর তারা রেনাল ক্যালকালি এই ধরনের একটা কি রিপোর্ট করলো। এটা আমার সন্দেহ লাগতেছে, এখানে পাথর হওয়ার তো কোনো কারণ নাই। এটা করতে করতে এক পর্যায়ে দেখেন এই রুগীকে আমি কেমোমিলা চালিয়েছি পরবর্তীতে তার লক্ষণের ভিত্তিতে। কেমোমিলা মেজাজ, প্রচন্ড মেজাজ এবং কথায় কথায় গালি দেওয়া, প্রতিশোধ করার জন্য কাজ, এগুলো সব ওষুধ দেখে আমি তাকে কি দিলাম? কেমোমিলা। কেমোমিলা চালানোর পর পরবর্তী আবার মাঝখান এরপরে আবার লেকেসিস চালিয়েছি। লেকেসিস চালানোর পর মাঝে মাঝে থুজা দিয়েছি। এখন থুজার মধ্যে আছে আল্লাহর রহমতে যে দাগটা ছিল সেই দাগ আর নাই। তাইলে আপনাকে এভাবে রুগী কোন অ্যাঙ্গেলে কি ওষুধ আপনাকে খুঁজতেছে সেই বিষয়গুলো আপনাদেরকে জানার জন্য, বোঝার জন্য, এবং যেমন একজন গর্ভবতী মহিলা বাচ্চা হওয়ার জন্য কতটুকু কত ফিঙ্গার খুলতে হবে, কতটুকু বাচ্চা নামবে, হ্যাঁ, তারপরে কোন পজিশনে গেলে আপনাদেরকে হুট করে খবর দেবে যে বাচ্চা পায়খানা কে ফেলেছে। এগুলো হচ্ছে স্নায়বিক আঘাত। কি করা? মানসিকভাবে কি করা? দুর্বল করে দেওয়া। অনেক ডাক্তাররা করে, ভালো ডাক্তাররা এগুলো করে না। তাইলে তারপরে ব্যথার ধরন, এই বাচ্চা কি নরমাল হবে নাকি বাচ্চা হওয়ার সময় কি আসলে হয়েছে নাকি আরো সময় আছে, এই বিষয়গুলো রোগীকে ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। এবং অনেক মহিলা এসে বলবে যে পানি শুকিয়ে গেছে। কি শুকিয়ে গেছে? পানি শুকিয়ে গেছে, ব্যথা নাই, ইনজেকশন দেওয়ার পরে ব্যথা নাই। এই মতো অবস্থায় আপনি কি সিদ্ধান্ত দিবেন? সেই সিদ্ধান্তগুলো আপনি ডাক্তারকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। কোথায় করবেন? নিজে নিজে পারবেন না, একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে শরণাপন্ন হতে হবে। একজন গর্ভবতী মহিলার জন্য কেমোমিলা কেমনে হয়? আমরা তো ভালসেটেলার পিছনে দৌড়ি, একজন গর্ভবতী মহিলার ওষুধ কেমনে কেমোমিলা হয় আমি দেখেছি। আমার একজন মহিলার রোগী যখন আসলো, মহিলা রোগীর অভিভাবক যখন আসলো, আমি কোন একটা কাজে ব্যস্ত থাকার কারণে আমি বললাম যে আমি যেতে পারবো না, মহিলার ব্যবসা হয়। আমার ওয়াইফকে বললাম তুমি গিয়ে দেখো। তখন ডাক্তারকে দেখার সাথে সাথে, আমার ওয়াইফকে দেখার সাথে সাথে এই মহিলা এমন একটা গালি দিল, গালি দেওয়ার পর সে কাছে পিছনে যায় নাই, সে বয়ে চলে আসলো। চলে আসার পরে আমাকে বললো যে আমাকে তো গালি দিল, এখন তাকে কি ওষুধ দেওয়া যায়? এটি প্রচন্ড গরম। এ বললাম যে তুমি কেমোমিলা দেবো। কেমোমিলা দেওয়ার 15 মিনিটের মধ্যে বাচ্চা হয়ে গেল। সে মহিলা বাচ্চা সহ সে আমার ওয়াইফের কাছ থেকে ক্ষমা চাইল। এইভাবে আপনাদেরকে কি করতে হবে? আইকিউ যতক্ষণ পর্যন্ত অর্জন করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত, সেটা কিডনি রোগী হোক, মহিলা রোগী হোক, যে রোগী হোক, আপনাদেরকে পাথরের রোগী, সব পাথরের রোগী পাথর বের করার আপনি পারবেন না। যদি পাথর বড় হয়ে যায় সার্জারির প্রয়োজন হলে সার্জারি করতে হবে। কারণ আমার খুব সুন্দর করে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে অর্গাননের মধ্যে এটা আছে যে সার্জিক্যাল যে সমস্ত বিষয়গুলো আছে সেটা আপনার মেডিসিন দিয়ে যত চেষ্টা করলে কোনো কাজ হবে না।
আর আমরা সার্জিক্যালের বিরোধিতা করি না। মেডিসিনের দ্বারা যেগুলো সম্ভব সেগুলো মেডিসিন দিয়ে করব, আর সার্জারির দ্বারা করলে যেটা সার্জারির প্রয়োজন হবে সেটা সার্জারি ছেড়ে দিতে হবে। আর যে রোগীর রিস্ক নেওয়া দরকার সে রোগীর রিস্ক নেবেন। রোগী যদি আপনার উপর কনফিডেন্স 100% রাখে তাহলে রিস্ক নেবেন, আর না হলে রিস্ক নেওয়ার প্রয়োজন না। রোগী যদি বলে যে আপনার হাতে মরলে আপনার হাতে, বাঁচলো আপনার হাতে, তাহলে ওই অবস্থায় আপনি রিস্ক নেবেন এই জাতীয় কেসের ক্ষেত্রে। তাইলে এভাবে আমরা যদি চিকিৎসা করি আশা করি আমাদের অসুবিধা হওয়ার কথা না। কিডনি রোগী বলেন, পিত্ত পাথরের রোগী বলেন, যেমন এই কিছুদিন আগে একটা পিত্ত পাথরের রোগী, অনেকগুলো তার মধ্যে লক্ষণ, কিন্তু রোগী বারবার বলতেছে সারাদিন ব্যথা, সারাদিন ব্যথা, সারাদিন ব্যথা। একজন গার্মেন্টসের ম্যানেজার তখন আমাকে আমি তার কাছ থেকে শুধু দু একটা কথা জিজ্ঞেস করতে পারলাম, অনেকগুলো রোগী নিলাম। সে স্যার এই ধরনের কথা ভালো লাগে, গরম সেট দিলে একটু আরাম লাগে, ওষুধ দিতে শুরু করেছে ব্যথা কমার হওয়ার, তার মধ্যে এখন লক্ষণ দেখা গেছে প্রচন্ড ঘাম, ডিমের প্রতি দুর্বলতা, এখন ওষুধ চলতেছে ক্যালকিরিয়া কাজ। তাইলে আমি বলছিনের মধ্যে আছি, বলছিনের মধ্যে নাই, বলছিনের যে লক্ষণ ছিল সেটা চলে গেছে, এখন সৃষ্টি হলো কিসের লক্ষণ? ক্যালকিরিয়া কার্ডের লক্ষণ। তাইলে আপনি যদি বলছেন ভালো হয়েছে কা বলছেন চালাইতে থাকি নো। তাইলে এই ক্যালকিরিয়া কার্ডের রোগী আমাকে গত কালকে কি পরশুদিন আমাকে বলল যে স্যার আমার এখন 95% ভালো লাগতেছে, আল্লাহর রহমতে আপনার বুঝে আমি ওর ছেলে এমবিবিএস ডাক্তার, ওর ছেলে এমবিবিএস ডাক্তার। তাইলে একজন যার করে একজন এমবিবিএস ডাক্তার থাকে, তার বাবাকে আপনার কাছে পাঠানোর ক্ষেত্রে সে অবশ্যই হিসাব নিকাশ করে পাঠাবে না, বাবাও সেই হিসাব নিকাশ করে যাবে না। সেজন্য আপনাদেরকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে সঙ্গতি রেখে, আধুনিক জ্ঞানের সাথে সঙ্গতি রেখে, সমন্বয় রেখে আমাদেরকে চিকিৎসা কার্য পরিচালনা করতে হবে। আর আপনারা যারা আসছেন আপনাদেরকে অভিনন্দন, মোবারকবাদ, ধন্যবাদ। এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আগামী শুক্রবার অর্গাননের ৬ষ্ঠ সংস্করণের আলোকে ৫০ সহস্রতমিক পদ্ধতির ওষুধ প্রস্তুত হাতে কলমে শেখানো হবে। আপনারা একজনে ৫ জন করে নিয়ে আসবেন। এই ৫০ সহস্রতমিক পদ্ধতির ওষুধ তৈরি করতে গিয়ে হ্যানিম্যান বলেছিলেন, আমি সৃষ্টিকর্তার খুব কাছাকাছি অবস্থান করেছিলাম। এটা এমনি বলে নাই। আগামী শুক্রবার আসলে একটি মাত্র ফুটাকে কেমনি ৫০ সহস্রতমিক পদ্ধতির রুল অনুযায়ী ৫০ লক্ষ ভাগের এক ভাগ না লাস্ট একটা ৫০ লক্ষ ভাগের এক ভাগ, একটাকে ৫০ লক্ষ কেমনে করবেন সেটা আশা করি উনি বুঝিয়ে দেবেন। উনি বোঝাতে সক্ষম হন, না হলে ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেব। ঠিক আছে, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।